নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। বিদ্যুতের দাম অনেক সস্তা হয়ে যাবে বলছেন মুখ্যমন্ত্রী। কবে থেকে তাও জানালেন। নেপথ্যে রয়েছে কাজল শেখ। পার্টি অফিস থেকে সরাসরি বলে দিলেন কেষ্ট ঘনিষ্ঠ নেতা। আপনি তো কিছুই করেন না, খালি ভাষণ দেন। নির্মলার দুর্নীতির মন্তব্যকে কটাক্ষ মমতার। নামের পাশ থেকে তৃণমূল উধাও, মেয়েটাকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক। চুরি ধরে ফেলেছি, ভোটার তালিকায় কারচুপি করে বাংলা দখলের চেষ্টা, অভিযোগ মমতার। বিজেপি ক্ষমতায় এলে 3 লাখ বাড়ি নির্মাণ, শুভেন্দুর প্রতিশ্রুতি। শনিবার অবধি সময়ে আরজিকর কাণ্ডে বড় খবর, এবার বিরাট নির্দেশ দিয়ে দিল আদালত। কেজি কেজি অ্যামোনিয়াম নাইট্রেটের হদিশ, বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার হতেই চাঞ্চল্য। মমতা ছেড়ে প্রণব পুত্রের কংগ্রেসে প্রত্যাবর্তন, পরের বিধানসভা ভোটে অভিজিৎ প্রার্থী, জল্পনা শুরু কংগ্রেসে। এবারে আসছি বিস্তারিত খবরে। সিইএসসিতে বিদ্যুতের দাম নিয়ে অসন্তোষ আছে অনেকের মধ্যে, যা অজানা নয় মুখ্যমন্ত্রীর। এদিন রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে তাই বিদ্যুতের দামের প্রসঙ্গ উঠে এলো মুখ্যমন্ত্রীর গলায়। দেউচা পাচামের কথা বলতে গিয়ে বিদ্যুতের দাম এবং সিইএসসি প্রসঙ্গ তুলে আনলেন তিনি। এর পাশাপাশি তার মতে আগামী দিন বিদ্যুতের দাম আরো সস্তা হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর কথায়, দেউচা পাচামি থেকে আমরা যে কয়লা পাবো তাতে 100 বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারে আমাদের বিদ্যুতের দাম আগামী দিনে যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে। রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি বাড়ায়, মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই, ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লির একটা কিবোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে। তা সত্ত্বেও বলছি, আগামী দিনে বিদ্যুতের দাম অনেক সস্তা হয়ে যাবে এই দেউচা পাচামিটা হতে পারলে। অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ফেরার পর কয়েক মাস কাটতে না কাটতেই দণ্ড একেবারে চরমে উঠেছে। মঙ্গলবার বোমাবাজির ছবি দেখেছে বীরভূম। গোষ্ঠী দণ্ডের জেরেই মঙ্গলবার ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বলে অভিযোগ ওঠে। আর বুধবার দেখা গেল এক তৃণমূল নেতা দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে সরাসরি অভিযোগ তুললেন দলেরই নেতা কাজল শেখের বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় তৃণমূল নেতা জামশেদ আলী খান বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেছেন মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়েছে ওই তৃণমূল কর্মী তথা বালি ব্যবসায়ীকে। আর সেই গ্রেফতারের নেপথ্যে রয়েছেন বীরভূমের জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। অনুব্রত মণ্ডল নিজে সাংবাদিক বৈঠকে উপস্থিত না থাকলেও জামশেদ আলী খান যে কেষ্ট ঘনিষ্ঠ তেমনটাই শোনা যায় জেলা রাজনৈতিক মহলে। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বলেছিলেন তৃণমূল এখন শোষণের প্রতিশব্দ, দলটি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য বাজেট শেষে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলা দেবী, আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কি হলো? আপনার নামের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। ভোটের সময় আপনি উজালা করেছিলেন, এখন সেই উজালার কি ভবিষ্যৎ? আপনি তো কিছুই করেন না। ফেসবুকে পরিচয় বিভ্রাটের গেরোয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল সংসদের আইনজীবী। অভিষেকের নামের পাশে নেই তৃণমূল কংগ্রেসের নাম। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিচয় বিভ্রাট দেখা দিয়েছে। তবে সম্প্রতি অভিষেকের শুভানুধ্যায়ীরা দেখেছেন তৃণমূল সাংসদের নামের পাশ থেকে তার দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই অভিষেককে খবর দেন তারা। এরপরই পদক্ষেপ করেন অভিষেক। ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর পদক্ষেপ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো নিয়ে এবার বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে বিভিন্ন রাজ্য দখলের চেষ্টা করছে বিজেপি। বাংলাতেও এই চক্রান্ত হচ্ছে। সম্প্রতি দিল্লির ভোটে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে রাজধানীতে ধরাশায়ী হাল হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টির। এর নেপথ্যে ভোট কারচুপি রয়েছে কিনা তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ইঙ্গিত দিয়েছেন। 26-এর বিধানসভা ভোটের আগে বাংলার ভোটার লিস্টেও বড় কারচুপির চেষ্টার অভিযোগ এনেছেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে ৯,৬০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছে। এরই মধ্যে ডিসেম্বরে অপেক্ষমান ১৬ লক্ষ উপভোক্তাকে ৬০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এছাড়া যারা ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা পেয়েছেন তাদের জুন মাসে বকেয়া ৬০,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, এই ১,২০,০০০ টাকায় বাড়ি হয় না, তাই বিজেপি ক্ষমতায় এলে ৩ লাখ টাকার বাড়ি দেবে, এটা আমি রেকর্ডে বললাম। শুভেন্দু অধিকারী আরো জানান, এবারের তালিকায় ২.৫ লক্ষ নাম পাঠানো হয়েছে। তার মতে এতে ভুয়ো নামের পরিমাণ অনেক। উদাহরণস্বরূপ তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিওর এফআইআর প্রসঙ্গ তুলে বলেন, একজন ভুয়ো উপভোক্তা ৬০,০০০ টাকা পেয়েছেন। তার দাবি এটা জনগণের করের টাকা, তাই প্রকল্পে শুধু সঠিক উপভোক্তাদের নাম অন্তর্ভুক্ত করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর এমন অভিযোগ নতুন নয়। রাজ্যের নানা প্রকল্পের ক্ষেত্রে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ মাঝে মধ্যেই শোনা যায়। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সব অভিযোগের কোনো সদুত্তর না আসায় এসব বিতর্ক আরো ঘনীভূত হতে পারে। গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজিকর হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত চলছে। 2 মামলারই তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে। এই নিয়েই সামনে আসছে নয়া আপডেট। এবার শনিবার অবধি সময় দিল আদালত। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি 2 মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন। এরই মধ্যে ধর্ষণ খুনের মামলায় ইতিমধ্যেই জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলা থেকে এখনো অব্যাহতি পাননি তিনি। এবার এই আর্থিক দুর্নীতি মামলা নিয়েই নয়া আপডেট সামনে আসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার অভিযুক্তদের আইনজীবীদের হাতে সকল নথি তুলে দিল সিবিআই। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে সন্দীপের আইনজীবীরা জানিয়েছিলেন 462টি নথির মধ্যে মাত্র 216টি নথি এখনো অবধি দিয়েছে সিবিআই। অসমাপ্ত নথি দিয়ে কিভাবে শুনানি হবে? এরপর উচ্চ আদালতের তরফ থেকে সিবিআই কে নির্দেশ দেওয়া হয় বুধবারের মধ্যে অভিযুক্তদের আইনজীবীদের হাতে সব নথি তুলে দিতে হবে। সেই অনুযায়ী আজ কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে সকল নথি তুলে দেওয়া হলো। নদিয়ার কল্যাণী থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণের মধ্যেই এবার বীরভূমে ফের বিস্ফোরক উদ্ধার। 16,000 কেজির পরে এবার 300 কেজি বিস্ফোরকের হদিশ। সুলতানপুরে নাকা চেকিং এর সময় 60 বস্তা বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। বীরভূম ঝাড়খণ্ড সীমানায় নলহাটি পুলিশের নাকা চেকিং এর সময় 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের দুমকায় প্রচুর বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় তল্লাশি হয়। কি কারণে এত বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তিনি আবার পুরনো দলে ফিরছেন তা এক প্রকার নিশ্চিতই ছিল। সেমতো কংগ্রেসে যোগ দিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে যোগদান পর্বের আয়োজন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কংগ্রেসে ফিরলেও তিনি আবার সক্রিয় রাজনীতি করবেন? সূত্রের খবর, 2026 সালে বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাকে প্রার্থী করতে পারে। 2012 সালে প্রণবের ছেড়ে যাওয়া জঙ্গিপুর থেকে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন অভিজিৎ। জেতেনও 2014 সালের লোকসভা নির্বাচনেও জয় পান তিনি। তবে 2019 সালের লোকসভা ভোটে তৃণমূলের খলিলুর রহমানের কাছে হেরে যান। তারপর থেকেই কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব শুরু। 2021 সালের বিধানসভা ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রণব পুত্র। তৃণমূলে যোগ দিলেও অভিজিৎকে গত 3-4 বছর সেইভাবে সক্রিয় রাজনীতি করতে দেখা যায়নি। এতদিন কিছুটা অন্তরালেই ছিলেন প্রণব পুত্র। 2024 সালেও একবার শোনা গিয়েছিল তিনি কংগ্রেসে ফিরছেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে দিন কয়েক ধরেই আবার নতুন করে অভিজিতের কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। দিল্লি কংগ্রেসের তরফে সেই বার্তা প্রদেশ কংগ্রেস দফতরে পৌঁছতেই অভিজিতের যোগদানের প্রস্তুতি শুরু হয়। বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে পুরনো দলে ফিরলেন প্রণব পুত্র। যোগদানের অনুষ্ঠানে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতা। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।